শিক্ষার্থীরা, আজকে আমরা বিভিন্ন সালে আসা সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান দিব। সুতরাং আজকের ক্লাসটি তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। মনোযোগ দিয়ে ক্লাসটি দেখলে তুমি পুরাতন বছরগুলাতে কোন ধরনের সৃজনশীল এই ভেক্টর চ্যাপ্টার থেকে এসেছে সেটা সম্পর্কে ধারণা করতে পারবে এবং তুমি কতটুকু সফলভাবে ভবিষ্যতে তোমার কোশ্চেনগুলোকে অ্যান্সার করতে পারবে সেটা তুমি যাচাই করতে পারবে। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে শুরু করে দিই। দেখো, প্রথম কোশ্চেনটি রয়েছে দিনাজপুর বোর্ড 2022-এ। দেওয়া আছে কার্টেসীয় স্থানাঙ্ক, অর্থাৎ একটা তিনটা বিন্দু দেওয়া আছে। দেখো কোন ধরনের কোশ্চেন হতে পারে তুমি একটু যাচাই করো, অর্থাৎ তুমি তোমার ব্রেনে একটু নাড়া দাও। দেখো, তিনটা বিন্দু দেওয়া থাকলে আমাদের কিন্তু সরণ ভেক্টর বের করতে হয় এবং তিনটি বিন্দু দেওয়া থাকলে সেটা দিয়ে একটা ত্রিভুজ গঠন হতে পারে। হোয়াট এভার ইট ইজ, তুমি চিন্তা করো যে বিন্দু দেওয়া থাকলে তুমি জাস্ট কি করতে পারো, তুমি অবস্থান ভেক্টর বের করতে পারো, তুমি সরণ ভেক্টর বের করতে পারো, এরপরে যে কোনো কিছু চাইতে পারে। তো প্রথমটাতেই দেখো গতে বলেছে পিকিউ ভেক্টর, তাহলে দেখো পিকিউ ভেক্টরের মান কেমনে বের করবে বলো তো। জাস্ট তুমি এখানে ওকিউ ভেক্টর বের করো, অর্থাৎ 2i - 4j - 4k, এবং তুমি ওপি ভেক্টর বের করো এবং এদের মধ্যে কি করে দাও, জাস্ট মাইনাস করে দাও। দিলে তোমার কিন্তু একটা ভেক্টর রাশি চলে আসবে। এবার ওই ভেক্টর রাশিটার মান বের করবে। কিভাবে মান বের করবে? রুট করে বের করতে হয়। এটা তো আমরা অনেক আগেই শিখেছি, এটা তো অনেক সহজ অঙ্ক। এটা তো 3 মার্কসের জন্য না, এটা তো 1 মার্কসের জন্য আসা উচিত ছিল, কিন্তু ভাগ্যক্রমে এটা 3 মার্কসের জন্য চলে এসেছে। যেটাই হোক, পরবর্তী কোশ্চেন দেখো, ঘতে বলেছে যে পি এবং কিউ ভেক্টর পরস্পর লম্ব কিনা। তাহলে বলো তো কি করতে হবে। তুমি পি ভেক্টর আর কিউ ভেক্টরের অবস্থান ভেক্টর তো বের করেইছো, এখন জাস্ট কি করে দাও, ওই যে তুমি ওপি ভেক্টর অর্থাৎ অবস্থান ভেক্টর বের করেছো আর ও কিউ ভেক্টর বের করেছো, তাহলে ডট গুণন করে ফেলো। বলো তো যদি কখনো ডট গুণনের মান 0 আসে তাহলে আমরা কি বলতে পারি, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব ছিল। দ্যাটস ভেরি ইজি কোশ্চেন। সব থেকে সহজ কোশ্চেন হয়তো বা এইটাই পড়েছে আমার চোখে, যে এত সহজে তুমি উত্তরটা করে ফেলতে পারবে। তারপরে নেক্সট কোশ্চেন আসো, অর্থাৎ কোশ্চেন নাম্বার 2, রাজশাহী বোর্ড 2022। দেখো এখানে বলছে যে এখানে দুইজন মাঝি আছে। আমি তোমাকে ব্যাপারটা সিম্পলি বলি। দেখো দুইজন মাঝি আছে, একজন কোন দিকে যাচ্ছে, একটা আলফা কোণে, একটা নির্দিষ্ট আলফা কোণে রওনা দিচ্ছে, তার নাম হলো অরুণ মাঝি, এবং আরেকজন ঠিক সোজাসুজি রওনা দিচ্ছে। অর্থাৎ আমরা দেখো, আমরা যখন টাইপ পড়িয়েছিলাম নদী নৌকার ক্ষেত্রে তখন প্রথম ক্যাটাগরি পড়িয়েছিলাম আলফা কোণে, অর্থাৎ 90-র বেশি কোণে যদি সে রওনা দেয় তাহলে তার কিন্তু সোজাসুজি অপর পারে পৌঁছানোর একটা চান্সেস থাকে। তারপরে দেখো এখানে যে অরুণ মাঝি আছে সে কিন্তু আলফা কোণে রওনা দিয়েছে, তাহলে তার কিন্তু সোজাসুজি অপর পারে পৌঁছানোর একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু বরুণ মাঝি কিন্তু সোজাসুজি রওনা দিয়েছে, তাহলে সে কিন্তু কখনোই সোজাসুজি পৌঁছাতে পারবে না, সে অন্য কোনো দিকে, অর্থাৎ সে একটা নির্দিষ্ট কোণ করে এরকম কোনো দিকে যে পৌঁছাবে। সে যেটাই হোক না কেন, আমরা একটু কোশ্চেনের দিকে খেয়াল করি। দেখো গতে বলছে অরুণ মাঝিকে কোন দিকে নৌকা চালাতে হয়েছিল, তার মানে অরুণ মাঝি কোথায় পৌঁছেছে। আমরা একটু পড়ি কোশ্চেনটাতে। দেখো বলছে যে অরুণ মাঝি 8 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালিয়ে নদীর প্রস্থ বরাবর পার হয়েছে। নদীর প্রস্থ বরাবর পার হওয়া মানে হলো সর্বনিম্ন দূরত্বে পার হওয়া। মনে করো আমরা থিওরি ক্লাসে টাইপ 1 করিয়েছিলাম, সর্বনিম্ন দূরত্বে পাড়ি দিতে হলে কি করতে হয়, আলফা কোণে রওনা দিতে হয়। তাহলে সে আলফাটা কি বলেছিলাম নিশ্চয়ই সেটাও মনে আছে, আলফা সমান সমান cos ইনভার্স মাইনাস u/v। এখানে কি বলেছিলাম বলতো, uv দিয়ে মনে না রাখতে, ইউ না মনে রেখে রাখতে বলেছিলাম স্রোতের বেগ বাই নৌকার বেগ। জাস্ট এইটা বসিয়ে দাও, উত্তর চলে আসবে 112.02, অর্থাৎ 112.02 ডিগ্রি কোণে সে রওনা দিয়েছিল, যার কারণে সে সোজাসুজি অপর পারে পৌঁছাতে পেরেছে। নেক্সট কোশ্চেনটা দেখো, যে দুইজনের মধ্যে কে কম সময়ে পাড়ি দিতে পারবে। দেখো এই কোশ্চেনটা তুমি যদি একেবারে কিচ্ছু না লিখে সরাসরি তুমি বলো যে বরুণ মাঝি যে কিনা সোজাসুজি রওনা দিয়েছে সে তাড়াতাড়ি পৌঁছাবে, তাহলে তোমার উত্তর কিন্তু ভুল নয়, 100% সঠিক। কারণ তুমি পড়েছিলা, আমরা 2 নম্বর ক্যাটাগরিতেই পড়েছিলাম যে সর্বনিম্ন সময় যদি পাড়ি দিতে হয় তাহলে অবশ্যই 90 ডিগ্রি কোণে রওনা দিতে হয়। এখানে দেখো ব্যাপারটা তাই ঘটেছে, বরুণ মাঝি সোজাসুজি রওনা দিয়েছে একই বেগে,
তাহলে এখন বলো তো কে আগে পৌঁছাবে? অবশ্যই বরুণ মাঝি পৌঁছাবে, কিন্তু দেখো এটা তো ঘতে দিয়েছে না, 4 মার্কসের জন্য দিয়েছে, তাহলে কি করতে হবে তোমাকে? অবশ্যই অবশ্যই মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমাকে বলো তো যে অরুণ মাঝি ছিল অর্থাৎ যে 112 ডিগ্রি কোণে রওনা দিয়েছে, তার ক্ষেত্রে কতটুকু টাইম লাগবে? টাইম সমান সমান দূরত্ব। তো দেখো এখানে দূরত্ব আছে কত? 2 কিলোমিটার। অর্থাৎ আমরা প্রথমে কার জন্য বের করছি? অরুণ মাঝি। আমি এখানে ও দিলাম, অরুণ মাঝি। তাহলে উপরে নিলাম ডি, অর্থাৎ 2 কিলোমিটার হলো ডি এর ভ্যালু, এবং নিচে নিতে হয়েছিল কি? ভি এর, অর্থাৎ কার্যকর বেগের সাইন উপাংশ, অর্থাৎ সাইন 112.0 বা 02 ডিগ্রি। এইটা বসালেই কিন্তু উত্তর হয়ে যাবে। যদিও বলেছিলাম এই ক্ষেত্রে অন্যান্য উপায়েও বেগ বের করা যাবে, আর একটা ফর্মুলা শিখিয়েছিলাম যে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এখানে সেটা দিয়ে করা আছে। তুমি সেটা দিয়ে না করতে চাইলে এটা দিয়েই করো, কারণ ভি সাইন আলফা এটা সবসময়ই কাজ করে কার্যকর বেগ হিসাবে। সো তুমি এখানে ভি সাইন আলফা নিয়ে দেখো, একই উত্তর আসবে। এবং অ্যান্সারের একক কিন্তু ঘন্টাতে আসবে। কেন বলো তো? কারণ দেখো ভেলোসিটিটা কিন্তু পার আওয়ারে নেওয়া আছে, সুতরাং উত্তরটা আসবে ঘন্টা। তাহলে তুমি প্রথমে পেয়ে গেলে যে অরুণ মাঝির কত ঘন্টা সময় লাগবে। তো দেখো এখানে আসছে হলো 0.269 বা 16.18 মিনিট। এখন তুমি যদি চাও তুমি মিনিটে কনভার্ট করবে না, কোনো সমস্যা নাই, তোমার মিনিটে কনভার্ট করার কোনো প্রয়োজন নেই, তুমি ঘন্টাতেই রাখতে পারো। নেক্সট আসো যে টাইমটা বের করো বরুণের জন্য। তাহলে তার ক্ষেত্রে সূত্র কি হবে? উপরে নিলাম ডি এর মান এবং নিচে নিলাম ভি, অর্থাৎ 8 এর সাইন আলফা। আলফা কিন্তু 90 ডিগ্রি, কারণ সে তো 90 ডিগ্রি কোণে রওনা দিচ্ছে, অর্থাৎ তার স্টার্টিং যে কোণ ইউ আর ভি এর মধ্যে সেটা হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং এখানে দেখো সাইন 90 তো 1 আসে, 2/8 করলেই তোমার উত্তর চলে আসবে। এবং এটা আসছে দেখো 15 মিনিট। অর্থাৎ তুমি যদি মিনিটে হিসাব করো তাহলে দেখো বরুণ মাঝি কিন্তু খুব তাড়াতাড়ি, অর্থাৎ অল্প সময়ের মধ্যে নদীটাকে পাড়ি দিতে পেরেছে। তো আশা করি এই কোশ্চেনটাও তোমার কাছে খুব বেশি কঠিন বলে মনে হবে না। তারপরে চলে আসো 3 নাম্বার কোশ্চেন। দেখো রাজশাহী বোর্ড 22 এর আরেকটি কোশ্চেন আছে। আগেরটা ছিল, আগের 2 নাম্বার কোশ্চেনটাও রাজশাহী বোর্ড 22 ছিল এবং 3 নাম্বার কোশ্চেনটাও রাজশাহী বোর্ড 22 এরই, অর্থাৎ 2টা কোশ্চেন আসছে। দেখো এখানে তুমি কোশ্চেনের দিকে তাকালেই বুঝতে পারবে ভেক্টর ক্যালকুলাসের ব্যবহার রয়েছে। দেখো সি যে ভেক্টরটা আছে সেখানে কিন্তু ভেক্টর ক্যালকুলাসের একটা অপশন সেখানে দেখা যাচ্ছে। তাহলে এখানে তোমার মাথায় রাখতে হবে এখানে অবশ্যই ভেক্টর ক্যালকুলাসের ব্যবহার আছে। এবং দেখো এ আর বি দুটি ভেক্টর দেওয়া আছে, যারা কিনা অবস্থান ভেক্টর আকারে দেওয়া আছে, অর্থাৎ ভেক্টর রাশি দেওয়া আছে। তাহলে দুটি ভেক্টর রাশি দেওয়া থাকলে কোন ধরনের কোশ্চেন করতে পারে? তুমি গ পড়ে দেখো, বলছে এ ও বি ভেক্টর দ্বয়ের লম্ব দিকের একক ভেক্টর। নিশ্চয় পড়িয়েছি লম্ব দিকের একক ভেক্টর সূত্র কি? প্লাস মাইনাস যে দুটি ভেক্টর দেওয়া থাকবে তাদের ক্রস গুণফল করব ডিভাইডেড বাই ক্রস গুণফলের মান। আর কিচ্ছু বলে দেওয়ার প্রয়োজন নাই, তুমি এই সূত্র অনুযায়ী জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে কোশ্চেনটাকে সমাধান করে ফেলো। এরপরে ঘয়ের কোশ্চেন দেখি। দেখো ঘতে বলছে যে উদ্দীপকের সি ভেক্টরটি অঘূর্ণনশীল কিনা। দেখো প্রথমেই বলেছিলাম ক্যালকুলাসের ব্যবহার হবে। অঘূর্ণনশীল নাকি ঘূর্ণনশীল কি করতে হবে? নিশ্চয়ই মনে পড়ছে, কার্ল করতে হবে। অর্থাৎ ন্যাবলার সাথে এই যে সি ভেক্টরটা দেওয়া আছে তার কার্ল করবে। কার্ল কি? ওয়ান টাইপস অফ ক্রস গুণফল। অর্থাৎ তুমি জাস্ট ন্যাবলার সাথে সি ভেক্টরটার ক্রস গুণফল করে যদি শূন্য দেখাতে পারো তাহলে বলবে অঘূর্ণনশীল। আর যদি শূন্য না দেখাতে পারো বা শূন্য না আসে সেক্ষেত্রে কিন্তু ঘূর্ণনশীল হবে। তো দেখো এখানে সেটা অ্যান্সারটা বের করার পরে শূন্য আসেনি, তাহলে তুমি কি বলবে? সি ভেক্টরটি কি অঘূর্ণনশীল ছিল? না, সি ভেক্টরটি ঘূর্ণনশীল ছিল। দেখো এই কোশ্চেনটা করতে কিন্তু তোমার মাত্র 10 মিনিট সময় লাগবে। তো তোমাকে অঙ্ক সমাধান করার পাশাপাশি তোমাকে কিন্তু সময়টাও ম্যানেজমেন্ট করতে হবে। নেক্সট কোশ্চেনে চলে আসো, 4 নাম্বার কোশ্চেন। দেখো 500 মিটার প্রস্থের একটা নদী, অর্থাৎ তুমি একটু কল্পনা করো এটা ডি এর ভ্যালু দেওয়া আছে, 6 কিলোমিটার পার আওয়ার ইউ এর ভ্যালু স্রোতের বেগ। এই নদীটি মাহির ও নিধি দুইজন আছে যারা প্রতিযোগিতায় নামবে, তারা সাঁতার কেটে পাড়ি দিবে। মাহির কি করেছে? অর্থাৎ মাহিরের বেগ 10 কিলোমিটার পার আওয়ার, সে স্রোতের সাথে আলফা কোণে রওনা দিয়েছে। অন্যদিকে নিধি 9 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ একটু কম বেগে সে স্রোতের বেগের সাথে লম্বভাবে, অর্থাৎ দেখো এখানে কিন্তু ক্লু লুকিয়ে আছে, লম্বভাবে যে রওনা দিয়েছে তার ক্ষেত্রে কিন্তু সময়টা কম লাগার কথা।
তাহলে তুমি বলতে পারো যে নিধির সময় কম লাগবে, কিন্তু একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু বেগের মান সেম দেয়নি। দ্যাটস দ্য পয়েন্ট, যে বেগের মান কিন্তু আলাদা আছে। তাহলে এখন আমি আর বলতে পারবো না যে সে সোজাসুজি গেলেই কম সময়ে যেতে পারবে, অর্থাৎ আমাকে মানটা বের করতে হবে। এখন দেখো প্রথমেই বলেছে আলফা কোণের মান কত হলে মাহির সোজাসুজি অপর পারে পৌঁছাবে, অর্থাৎ আমরা যে থিওরিটা করেছিলাম টাইপ 1, আলফা সমান কি হবে cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। দেখো ইউ মানে ছিল কি স্রোতের বেগ, যেটা তো খুব ক্লিয়ারলি বলা আছে যে 6 কিলোমিটার পার আওয়ার, এবং মাহির হলো 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তাহলে দেখো cos ইনভার্স মাইনাস 6/10, দ্যাট মিন্স 126.89 ডিগ্রি। খুবই সহজে উইদিন 2 মিনিটস তুমি অ্যান্সার করতে পারবে। এরপরে দেখো বলছে যে কে প্রতিযোগিতায় জিতবে। খুবই সহজ না, ঠিক আগের কোশ্চেনটার মতোই না। আমরা প্রথমে টাইম বের করব মাহিরের জন্য। তাহলে উপরে নিব মাহির যে দূরত্বটা অতিক্রম করছে, অর্থাৎ মাহির কিন্তু টোটাল যে দূরত্বটা ছিল সেটা হচ্ছে 500 মিটার। এখানে 500 মিটার লিখো, আর তাহলে এটা তুমি কিলোমিটারে কনভার্ট করো। কেন বলো তো? কারণ এখানে যেহেতু বেগগুলা কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে তুমি এখানে এক কাজ করো, কিলোমিটারে বানিয়ে নাও। তুমি চাইলে সবকিছু মিটারেও করে নিতে পারো, সেটাও সমস্যা হয় না। তবে এখানে আমার কাছে মনে হলো যে আমরা যদি এটাকে কিলোমিটার বানাই সেটাই বেটার হয়। তাহলে 0.5 কিলোমিটার ডিভাইডেড বাই 10 কিলোমিটার পার আওয়ার, যেটা মাহির বেগে যাচ্ছিল, ইনটু সাইন। এখানে তুমি সাইন কত ডিগ্রি দিবে বলো তো? সে যত কোণে রওনা দিয়েছিল 1, এই যে একটু আগে তো বের করেছে 126.89 ডিগ্রি, এটা দিয়ে তুমি প্রথমে এই মানটা বের করবে। তো দেখো এখানে আমি যদি অপশনটা দেখাই যে মাহিরের ক্ষেত্রে সময় কত লেগেছে, সেটা দেখো 3.75 মিনিটস, অর্থাৎ এরা মিনিটে বের করেছে। তোমার তো মিনিটে বের করার প্রয়োজন নাই, তুমি যদি ঘন্টাতে আসে ঘন্টাতেই রাখো। এখন তুমি যদি কিলোমিটারে নাও তাহলে উত্তরটা কিন্তু ঘন্টাতে আসবে। কেন বলো তো? বেগের একক এখানে কিলোমিটার পার আওয়ার রয়েছে, তাহলে এককটা আওয়ারে আসবে। এখন যদি তোমাকে কোশ্চেন করি তাহলে নিধির ক্ষেত্রে কত হবে? দ্যাটস ভেরি সিম্পল, যে tn অর্থাৎ নিধির ক্ষেত্রে সময় লাগবে 0.5 ডিভাইডেড বাই 9। কেন বলো তো 9? কারণ সে তো 9 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়েছে, আর এখানে তো sin 90 দেওয়ার কোনো কোশ্চেন ওঠে না। sin 90 মান তো 1, সুতরাং তুমি জাস্ট 0.5 কে 9 দিয়ে ভাগ করে দাও, সেক্ষেত্রে আরেকটা উত্তর চলে আসবে। তো এখানে সেই মানটা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো 3.33 মিনিট লেগেছে, এবং মাহির যে ছিল তার ক্ষেত্রে 3.75 মিনিট লেগেছে। তাহলে বলো তো কার ক্ষেত্রে সময়টা কম এসেছে? নিশ্চয়ই নিধির ক্ষেত্রে এসেছে। যদিও নিধির কিন্তু বেগটা এখানে কম ছিল, কিন্তু তারপরেও সে সোজাসুজি রওনা দেওয়ার কারণে তার একটু তুলনামূলক সময়টা কম লেগেছে। বেগ আলাদা ছিল, এই জন্য আমরা ডিরেক্ট বলতে পারি নাই যে নিধি নাকি মাহির কে জিতবে। একই বেগ হলে অবশ্যই যে 90 ডিগ্রি যাবে সেই জিতবে। এখানেও ঘটনাটা তাই ঘটেছে, কিন্তু যদিও এখানে নিধির বেগ কিন্তু কম ছিল। নেক্সট আসো 5 নাম্বার, অর্থাৎ কোশ্চেন নাম্বার 5। দেখো এখানে তুমি প্রথমে কোশ্চেনে তাকালেই বুঝতে পারবে যে এখানেও কিন্তু আমাদের সেই ভেক্টর ক্যালকুলাসের ব্যবহার রয়েছে। অর্থাৎ দেখো প্রথমে বলছে 1, -1 এবং 2 বিন্দু, অর্থাৎ x এর মান, y এর মান এবং z এর মান দেওয়া আছে। এই বিন্দুতে তোমাকে ওই তাপমাত্রা কোনটা বোঝাচ্ছে? দেখো প্রথমেই লেখা আছে যে তাপমাত্রা এবং বাতাসের বেগ। তাহলে তাপমাত্রা আমরা কিউটা নিব আর বেগটা ভি ধরবো, অর্থাৎ তাপমাত্রা এখানে কিউ যে রাশিটা আছে, তাপমাত্রা যেহেতু স্কেলার রাশি, এই যে কিউ বলতে যেটা বোঝাচ্ছে এটা হলো টেম্পারেচার। কিউ বলতে যেটা এখানে বোঝাচ্ছে সেটা হলো টেম্পারেচার। তাহলে আমরা এই কিউটাকে কি করব? এই যে বলছে গ্রেডিয়েন্ট করো, তাহলে গ্রেডিয়েন্ট মানে কি? স্বাভাবিক গুণ। অর্থাৎ আমরা জাস্ট ন্যাবলার সাথে এই কিউটাকে সিম্পল গুণ করব। তো সিম্পল গুণ করলে সেটা একটা ভেক্টর রাশি আসবে। সেই ভেক্টর রাশিতে লাস্টে আমরা কি করব? এক্স ওয়াই জেড এর মানটা বসিয়ে দিব। আগেই বসাবো না, আগে আমরা গ্রেডিয়েন্টটা করে নিব, তারপরে মানটা বসাবো। নেক্সট দেখো, অর্থাৎ ঘ নাম্বারটা, ওই দিন ওই অঞ্চলের বাতাসে কোনো ঘূর্ণন ছিল কিনা। দেখো তো ঠিক আগের কোশ্চেনটা, অর্থাৎ এই যে বাতাসের বেগটা আছে, এই বাতাসের বেগটা আমরা ডেলের সাথে কার্ল করে ফেলবো, এবং আগে অবশ্যই ডেল লিখতে হবে, এবং ডেল আর এই বেগকে আমরা কার্ল করে যদি 0 পাই তাহলে বলবো ঘূর্ণনশীল ছিল না, অঘূর্ণনশীল ছিল। এই যে দেখো এখানে কিন্তু শূন্য এসেছে, তার মানে শূন্য এসেছে, তার মানে হলো ঘূর্ণন ছিল না। নেক্সট কোশ্চেনে আসো। দেখো 6 নাম্বার কোশ্চেনে বলছে যে কোনো একদিন 10 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে, অর্থাৎ সোজাসুজি বৃষ্টি পড়ছে হলো 10 মিটার পার সেকেন্ড বেগে, এবং কোনো একজন
ব্যক্তি 20 মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে যাচ্ছে, অর্থাৎ ডান বাম যে কোনো দিকে দেওয়া যায়, তবে আমরা ধরে নিলাম যে ডান দিক বরাবর সে 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে প্রথম কোশ্চেন দেখো, বলছে গাড়ির চালক বৃষ্টিকে কত বেগে পড়তে দেখবে। দ্যাটস ভেরি সিম্পল, এই যে আমরা আর এর মানটা বের করব, আর ইজ ইকুয়ালস টু √20 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস 20 ইন্টু 10, অর্থাৎ 2 ইন্টু 20 ইন্টু 10 cos 90 ডিগ্রি, যেহেতু ইউ এবং বি এর মধ্যবর্তী কোণ এখানে 90 ডিগ্রি রয়েছে। এখন দেখো এই কোশ্চেনটা আমি একটু অন্যভাবে তোমাকে সমাধান করে দিচ্ছি। এটার যে ঘ আছে সেই ঘটা বুঝতে হলে তোমাকে আপেক্ষিক বেগের ধারণাতে একটু ফিরে যেতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো কোশ্চেনটিতে বলা হচ্ছে বৃষ্টি 10 মিটার পার সেকেন্ড বেগে সোজা নিচের দিকে পড়ছে, লোকটি 20 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে। তাহলে বলতো লোকটির সাপেক্ষে এই বৃষ্টির আপেক্ষিক বেগ কত হবে? তাহলে লোকটির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ হবে মূলত এদের যে লব্ধি বেগটা আছে, অর্থাৎ r সমান সমান √20 স্কয়ার প্লাস 10 স্কয়ার। এইটা দিলেই তোমার গ এর উত্তর হয়ে যেত। কিন্তু দেখো এখানে শুধুমাত্র মান বের করতে বলে নাই, জাস্ট পরিমাপ বের করতে বলেছে। পরিমাপ মানে যেহেতু লব্ধি বেগ স্টিল বা আপেক্ষিক বেগ সেটা একটি ভেক্টর রাশি, মানের সাথে দিকও বলতে হবে, অর্থাৎ তোমাকে θ1 অথবা এই r এর সাথে যে v এর কোণ যে কোনো একটা বের করে দিলেই হবে। তাহলে আমরা যদি θ1 বের করি তাহলে দেখো θ1 সমান কি হবে, tan ইনভার্স যেটার সাথে কোণ বের করতেছো তার অপোজিট অর্থাৎ tan sin আলফা। আলফা কত দেখো, ইউ আর বি এর মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তাহলে তুমি কি বসাবে, tan sin 90 ডিগ্রি ডিভাইডেড বাই 20 প্লাস cos 90 ডিগ্রি, অর্থাৎ q sin আলফা ডিভাইডেড বাই b প্লাস q cos আলফা। ফর্মুলা অনুযায়ী নেক্সট দেখো ঘতে বলেছে যদি লোকটি যেদিকে যাচ্ছিল তার অপোজিট ডিরেকশনে 25 মিটার পার সেকেন্ড বেগে বায়ু প্রবাহিত হয়। দেখো এই অঙ্কটা আমরা থিওরিতে বলেছিলাম যে যদি উল্টা ডিরেকশন হয়, অর্থাৎ লোকটি যাচ্ছিল ডানে আর বায়ু প্রবাহ হচ্ছে কি বাম সাইডে, তার মানে উল্টা দিক। উল্টা দিক হলে আপেক্ষিক বেগ কি হয়, যোগ হয়। অর্থাৎ নতুন দেখো বাতাসের সাপেক্ষে লোকটির আপেক্ষিক বেগ কত হয়ে যাবে, দুইজনের যোগ করে দিবে জাস্ট। তো 20 আর 25 মিলে 45 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে লোকটির আপেক্ষিক বেগ। অর্থাৎ এখন মনে হবে লোকটি 45 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে। তাহলে দেখো তো বৃষ্টির বেগ তো চেঞ্জ হলো না, বৃষ্টি তো 10 বেগেই যাচ্ছে। এখন আসলে আপেক্ষিক বেগ যে কোনো একজনের সাথে হিসাব করতে হয়। কোনো বইয়ে দেখবে যে সেটা বৃষ্টির সাথে হিসাব করা আছে, তবে লোকটির সাথে হিসাব করে নিলে অঙ্কটা অনেক সহজ হয়, খুবই অল্প সময়ের মধ্যে উত্তরটা করে ফেলা যায়। তাহলে দেখো 45টা হলো এখন এই যে ইউ এর মান, এবং এখানে যে উপরের দিকে v ছিল সেটা কিন্তু 10ই হচ্ছে। তো ইউ যদি বেড়ে গেল, এখন দেখো 20 এর জায়গায় টোটাল 45 হলো, তাহলে কি হবে বলো তো, নতুন যে লব্ধিটা সেটা কিন্তু একটু বেঁকে যাবে। অর্থাৎ r প্রাইমটা কি করবে, একটু বেঁকে থাকবে, তার যে থিটার ভ্যালুটা আসবে, অর্থাৎ তুমি যদি দিক বের করো সেই দিকটা কিন্তু একটু কম আসবে θ1 থেকে, আর r প্রাইমের মানটা একটু বেশি হয়ে যাবে। তাহলে r প্রাইমের সূত্র কি হবে, আমরা যদি নতুন আপেক্ষিক বেগকে s ধরি তাহলে √s² প্লাস v স্কয়ার। এই যে দেখো এখানে লিখে দিয়েছি, মানটা বসিয়ে নাও। এবং θ2 মানে কি, নতুন সেই কোণটা, ভূমির সাথে সেই কোণ। এই কোণটা কত হবে, উপরেরটা কিন্তু সেমই থাকছে, দেখো tan sin 90 থাকছে, নিচেরটা খালি চেঞ্জ হয়ে 45 হয়ে গেছে, আর বাকি সব কিছু সেম আছে। তো এখানে দেখো θ2 যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা অবশ্যই θ1 থেকে এখানে কম আসবে। তা তুমি θ1টা বের করে দেখো আর θ2টা বের করে দেখো, তার মধ্যে সম্পর্ক কি, θ1 is greater than θ2 and r prime is greater than r। ঠিক আছে, এখন কখনো কখনো দেখতে পারো যে উল্লম্বের সাথে কোণ বের করা আছে, যদি উল্লম্বের সাথে বের করতে তাহলে প্রথমটা কম আসতো এবং দ্বিতীয়টা বেশি আসতো, জাস্ট এতটুকুই। তাহলে শেষ উত্তর কি হবে, তারা একই কোণের সাথে ধরবে না, বা তাদের এই যে আপেক্ষিক বেগের মান এবং দিক একই হবে না। নেক্সট কোশ্চেনে চলে আসি আমরা। দেখো অর্থাৎ 7 নাম্বার কোশ্চেনটা দেখলে তুমি বুঝতে পারবে এটাও কিন্তু সেই গ্রেডিয়েন্ট এবং কার্ল রয়েছে। অর্থাৎ দেখো প্রথমেই বলছে একটা নির্দিষ্ট বিন্দুতে তুমি পি এর গ্রেডিয়েন্ট করো, সেই একই কোশ্চেন, তুমি জাস্ট ডেল এর সাথে পি কে কি করো, সিম্পল গুণ করো, একটা ভেক্টর রাশি আসবে, সেখানে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দাও। এবং পরে দেখো বলেছে এ আর বি এদের মধ্যে সলিনয়েডাল
কোনটি সলিনয়েডাল এবং কোনটি অঘূর্ণনশীল। তার মানে দুইটা কোশ্চেন, একটা হচ্ছে তুমি এ কে কি করবে এবং বি কে কি করবে, বলছে কোনটি সলিনয়েডাল আর কোনটি হলো অঘূর্ণনশীল বা ঘূর্ণনশীল, এই ধরনের কোশ্চেন। তাহলে তুমি কি করবে, এই ক্ষেত্রে তোমাকে চেক করতে হবে যে দুইটা ভেক্টরের মধ্যে কার্ল এবং ডাইভারজেন্স, অর্থাৎ তুমি একটাকে কি করবে, ডাইভারজেন্স করবে এবং একটাকে কার্ল করবে। এখন কোশ্চেন হচ্ছে কোনটাকে ডাইভারজেন্স করব, এটা তো উল্লেখ করে নাই, আমাকে চেক করতে বলেছে, তার মানে আমাকে দুইটাই করতে হবে। অর্থাৎ এখানে যে এ ভেক্টরটি আছে সেই এ ভেক্টরটির আমি প্রথমে কি করব, ডেলের সাথে ডট গুণ করব, আবার ডেলের সাথে বি ভেক্টরটির ডট গুণ বা ডাইভারজেন্স বের করব। এর মধ্যে কোনো না কোনো একটা কিন্তু জিরো চলে আসবে, তাহলে আমরা কিন্তু শিওর হয়ে যাব যে এ অথবা বি কোনটা হলো সলিনয়েডাল হবে। এখন তাহলে তুমি বলতে পারো ভাইয়া তাহলে আমরা কি অপোজিট যে থাকবে তাকে কি বলে দিব যে সে হলো ঘূর্ণনশীল না বা অঘূর্ণনশীল? না, তোমাকে অবশ্যই চেক করতে হবে। এমনও তো হতে পারে যে অপোজিট যেটা আছে, যেটা সলিনয়েডাল না, সেটা ঘূর্ণনশীল না বা অঘূর্ণনশীল না, যে কোনো একটা অপশন তো হইতেই পারে। সুতরাং তুমি এখানে দুইটারই আবার কার্ল করবে, অর্থাৎ এ কেও কার্ল করবে এবং বি কেও কার্ল করবে। কার্ল করার পরে যেটাকে শূন্য পাবে সেইটাকে তুমি বলবে অঘূর্ণনশীল। তাহলে তুমি সাধারণত এমনই হবে, যদি এ কে তুমি সলিনয়েডাল পাও তাহলে বি কে তুমি পাবে অঘূর্ণনশীল। তো দেখো এই জায়গাটায় শেষমেশের উত্তরটা দেখো, বলছে এ এবং বি এর মধ্যে কোনোটি অঘূর্ণনশীল নয়। এটার মানে কি বুঝেছো? তার মানে হলো যে সলিনয়েডাল একজন আছে কিন্তু তাদের মধ্যে কেউই কিন্তু এখানে অঘূর্ণনশীল নয়, দুইটাই ঘুরছে। তাহলে ওই যে বললাম আগেই কিন্তু বলা যাবে না যে কোনটি অঘূর্ণনশীল, যে এ এখানে সলিনয়েডাল হয়েছে তার মানে হলো বি যে অঘূর্ণনশীল হবে, তেমন কিন্তু নয়। সুতরাং তুমি পুরো কোশ্চেনটা অর্থাৎ দুইটা কার্ল করে যে অ্যান্সারটা পাবে সেই অনুযায়ী তুমি তোমার অ্যান্সারটা বলবে। নেক্সট দেখো 8 নাম্বার কোশ্চেনটা বরিশাল বোর্ড 22 সালে। তো এই কোশ্চেনটা দেখো বলছে F1 আর F2 এই দুটি বলের, যদি এই দুটি বল যদি সামান্তরিকের দুটি বাহু নির্দেশ করে, অর্থাৎ দেখো এই যে F1 আর F2 যে মান দেওয়া আছে 4x4, এরা যদি সামান্তরিকের বাহু হয়, দেখো তো দুটি সামান্তরিকের বাহু দেওয়া থাকলে তার ক্ষেত্রফলের আমরা সূত্র পড়েছিলাম না? কি সূত্র পড়েছিলাম? যে ওই বাহুদ্বয়ের জাস্ট ক্রস গুণফল করব, অর্থাৎ এ আর বি দুটি ভেক্টর হলে তাদের ক্রস গুণফল করে মান বের করব, তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তার মানে আমরা জাস্ট যে দুটি ভেক্টরের কথা বলছি F1 আর F2, এই F1 আর F2 কে কি করব, ক্রস গুণফল করে মান বের করব। তো এখানে এই বিষয়টা একটু জটিল করে করা আছে, আমি তোমাকে একটু সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। এবং ঘটাও দেখো বলছে F1 F2 এবং F3 ভেক্টর তিনটির মিলিত ফল কোন দিকে ক্রিয়া করবে, অর্থাৎ এই তিনটা ভেক্টর F1 F2 আর F3 এর যোগফল করলে তারা নিশ্চয়ই একটা নির্দিষ্ট ডিরেকশন বরাবর লব্ধি যাবে, সেই লব্ধিটা কত কোণ করে যাচ্ছে অর্থাৎ দিক বের করতে হবে। অর্থাৎ লাস্ট উত্তর কি হবে, একটা থিটা ভ্যালু আসবে, কত ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 100 ডিগ্রি, 200 ডিগ্রি, এরকম একটা অ্যান্সার বের হবে। তাহলে আমরা গতে কি পাবো, গতে ক্ষেত্রফল পাবো বর্গ একক, এবং ঘতে এসে আমরা একটা ডিগ্রি পাবো। তো তুমি চাইলে এইটা এখান থেকে দেখে নিতে পারো, আমি এইটার সহজে উত্তর করে দিচ্ছি। বরিশাল বোর্ড 22 এর কোশ্চেনটিতে বলা হচ্ছে ইস্ট অ্যান্ড ওয়েস্টের উপরের দিকে দেখো F1 এর মান দেওয়া আছে 4 নিউটন এবং F2 এর মান দেওয়া আছে 4 নিউটন। একটু ভালো করে লক্ষ্য করলে তুমি এই কোণগুলো বের করতে পারবে। দেখো F2 এর সাথে এই যে y অক্ষ, অর্থাৎ এখানে সেটা হচ্ছে উত্তর অক্ষের সাথে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, অর্থাৎ নর্থের সাথে F2 কোণ 30 ডিগ্রি দেওয়া আছে দেখো, এবং নর্থের সাথে F1 এর কোণ 30 ডিগ্রি সরাসরি বলা নাই, এখানে 60 দেওয়া আছে, তাহলে উপরে অবশ্যই 30 হবে। তাহলে আমাকে বলো তো এই টোটাল কোণটা কত আসছে, F1 আর F2 এর মধ্যবর্তী কোণ 30 + 30 = 60। এখন আমাকে কোশ্চেনে বলছে যে যদি F1 আর F2 কে আমরা সামান্তরিকের সন্নিহিত বাহু ধরি তাহলে ক্ষেত্রফল কত হবে। দেখো তো ফর্মুলা এটা না, যে যে বাহু দুটো দেওয়া থাকবে তাদের ক্রস গুণফলের মান নিলেই হয়ে যাবে না? তাহলে দেখো তো ক্রস গুণফলের সূত্র কি, a cross b = ab sin θ into eta। এটা নেই কেন যাও, এখানে কিন্তু মান চেয়েছে এইজন্য এটা লাগবে না। তাহলে f1 cross f2 মানে হলো f1 f2 sin θ। f1 এর মান 4, f2 এর মান 4, অর্থাৎ 16 into sin 30 + 30 = 60। অর্থাৎ টোটালি তুমি এখানে হিসাব করলে 8√3 বর্গ একক পাবে। এটাই হলো যদি f1 f2 সামান্তরিকের বাহু হয় তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল, অর্থাৎ যদি এটা দ্বারা আমরা কোনো সামান্তরিককে ফেলি তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল হবে 8√3 একক বর্গ একক।
বরিশাল বোর্ড 22 এর ঘ অর্থাৎ 4 নাম্বার কোশ্চেনটিতে বলা হচ্ছে F1 F2 এবং F3 এর যে লব্ধিটা আসবে সেই লব্ধিটার ডিরেকশন বা দিক বের করতে হবে। তো আমি খুব সহজে এই উত্তরটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তুমি আগে F1 আর F2 এর লব্ধিটা কোন দিকে যাবে এটা কি আমাকে বলতে পারবে? এটা দেখো 30 এবং 30 অর্থাৎ 60 ডিগ্রি আছে এবং দুইটা বল সমান, দুইটা বল যখন সমান হয় তখন লব্ধি ঠিক মাঝখান দিয়ে যায়। তুমি এই কথাটা লিখতে পারবে যে F1 আর F2 এর লব্ধি যদি আমরা r ধরি, F1 এবং F2 এর লব্ধিকে যদি আমরা r ধরি, সে r টা ঠিক মাঝখান বরাবর যাবে। অর্থাৎ ঠিক এই যে O থেকে শুরু করে ও n বিন্দুর দিকে অর্থাৎ নর্থ ডিরেকশনে উত্তর দিক বরাবর এই F1 আর F2 এর লব্ধি কাজ করবে। সেটা কত হবে দেখো, √4² + 2 * 4 * 4 cos 60। এই সূত্রের সাহায্যে তুমি আগে r এর মানটা বের করো। এখন দেখো আমার কিন্তু F1 আর F2 তাহলে থাকলো না, F1 আর F2 এর সম্মিলিত ফল হলো r। এখন আমরা এই r কে কল্পনা করি, অর্থাৎ F1 আর F2 এর কোনো প্রয়োজন নেই। তুমি নিশ্চয়ই r এর একটা মান পেয়েছো, তাহলে তুমি সেই r এর মানটাকে এই যে F3 এর সাথে লব্ধি, নতুন লব্ধি বের করো। তুমি তো r পেয়েছো F1 আর F2 এর লব্ধি, এবার r আর F3 এর লব্ধি কত হবে সেটাকে s ধরে নাও। r ও F3 এর লব্ধি ধরে নাও, r ও F3 এর লব্ধিকে s ধরে নাও। তাহলে যদি মানটা বের করতে চাও তাহলে কি হবে, √r² + F3² + 2 * r * F3 cos আলফা। এখন তোমার মনে নিশ্চয়ই কোশ্চেন আসছে আলফা কত নিবা। দেখো এখানে কিন্তু বলে দেওয়া আছে যে এই কোণটা হলো 45 ডিগ্রি আর উপরেরটা তো নিশ্চয়ই 90 ডিগ্রি, অর্থাৎ 90 + 45 = 135। অর্থাৎ তুমি যখন এই সূত্রে আলফা বসাবে তখন বসাবে হলো 135 ডিগ্রি, অর্থাৎ 135 ডিগ্রি বসাবে। এখন আমার কোশ্চেন হচ্ছে আসলেই কি তোমার এই লব্ধির মানটা জানার প্রয়োজন আছে? তোমাকে তো শুধু দিক বের করতে বলেছে। তো তুমি একটা আনুমানিক লব্ধি কোন দিকে যাবে আমাকে বলো তো। এটা হলো 4 আর এখানে 4 এর একটু বেশি আসবে, তাহলে কি হবে, লব্ধিটা যার মান বেশি তার দিকে দিকে থাকবে। বা ধরলাম এটাও তুমি জানো না, তুমি যে কোনো দিকে ধরে নাও যে r এবং F3 এর লব্ধি এই দিক বরাবর যাবে। অর্থাৎ এই যে কোণটা আছে এই কোণটা তুমি বের করতে পারলে কিন্তু তুমি দিক বলে দিতে পারছো। তাহলে এই কোণটা কিভাবে বের করবে বলো তো? এই কোণটা বের করবে দিক নির্ণয়ের সূত্র। অর্থাৎ আমি লিখে দিচ্ছি θ = tan ইনভার্স। দেখো যে ভেক্টরটার সাথে কোণ বের করতেছো তার অপোজিট ভেক্টরের মান কত, 4। অর্থাৎ 4 sin 135 কেন, কারণ r এবং F3 এর মধ্যে 135 ডিগ্রি কোণ আছে, ডিভাইডেড বাই এইখানে যে r এর মানটা পাবে। আমি যেহেতু এখানে r এর মানটা বের করে দেখাই নাই, তুমি মানটা বের করে আমাকে জানাতে পারো অথবা তুমি নিজে করে নাও, উত্তরটা মিলিয়ে নেবে। তাহলে দেখো এখানে লিখবে r + 4 cos 135। সুতরাং তুমি শেষমেশ কি লিখবে, লিখবে যে F1 F2 এবং F3 এর সম্মিলিত লব্ধির দিক হলো ON বা নর্থ দিক, অর্থাৎ উত্তর দিকের সাথে θ ডিগ্রি কোণ। দ্যাটস এনাফ। ঠিক আছে, তাহলে এই ডিরেকশনটা কোন দিকের সাথে বলো তো, ON অর্থাৎ উত্তর দিকের সাথে এত ডিগ্রি কোণ করেছে। তুমি যদি চাও দক্ষিণ দিকের সাথে বের করবে, তুমি যদি চাও x অক্ষের সাথে বলবে, তাহলে কি করতে হবে বলতো, x অক্ষের সাথে যদি বলতে চাও সেক্ষেত্রে তোমাকে আবার 90 যোগ করে নিতে হবে, 90 + θ যদি x অক্ষের সাথে বলতে চাও। কথার কথা θ আসলো 15 ডিগ্রি, তাহলে টোটাল হবে কত, x অক্ষের সাথে হবে 105 ডিগ্রি, কারণ 90 + θ কত আসবে সেটা তুমি বের করে উত্তরটা নাও। তবে এই অ্যানসারটা, টোটাল অ্যানসারটা আসবে হলো 124.something। আমি এখানে উত্তরটা বলে দিই, যদি তুমি টোটালটা করো 90 প্লাস দিয়ে করো আর 90 মাইনাস দিয়ে যদি করো তাহলে এখানে 34.something আসতে পারে। ঠিক আছে, তো তারপরে আমি এই উত্তরটা অন্য কিভাবে করা যায় সেটা দিয়ে রাখবো, সেখান থেকে মিলিয়ে নেবে। এরপরে দেখো 9 নাম্বার কোশ্চেন নাম্বার 9। দেখো তুমি এই ভেক্টরটা দেখলেই বুঝতে পারছো যে এখানেও কিন্তু গ্রেডিয়েন্ট চাইতে পারে বা
ডাইভারজেন্স বা কার্ল যে কোনো কিছু চাইতে পারে। যে দেখো প্রথমেই গ্রেডিয়েন্ট চেয়েছে এবং পরে দেখো বলেছে সংরক্ষণশীল নাকি সলিনয়েডাল কোনটা হবে। অর্থাৎ তাহলে তুমি জাস্ট কি করবে, দুইটা জিনিস করতে হবে, সেটা হলো এই ভেক্টরটাকে প্রথমে ডেলের সাথে ডাইভারজেন্স করব এবং ডেল বা ন্যাবলার সাথে ডাইভারজেন্স করব, করে দেখব কত আসছে, এবং ডেল বা ন্যাবলার সাথে আমরা এটাকে আবার ক্রস গুণ বা কার্ল বের করব, করে দেখব কত আসছে। ধরে নিলাম যে ডাইভারজেন্স শূন্য আসছে, তাহলে আমরা কি বলবো, সলিনয়েডাল। এবং ধরে নিলাম কার্ল শূন্য আসছে, তাহলে আমরা কি বলবো, অঘূর্ণনশীল মানেই হলো সংরক্ষণশীল। তাহলে দুইটাই হবে, সলিনয়েডালও হবে, সংরক্ষণশীল হবে। এখন কি কি হবে আমি তো জানি না আসলে, সো তুমি এটা কি করো, মানটা বের করো, বের করে দেখো কি কি আসছে। সো আমি তোমাকে এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখো ভেক্টরটি প্রথমে ডাইভারজেন্স করা হয়েছে, করে দেখা গেছে শূন্য আসে নাই, তাহলে আমরা কি লিখবো, সলিনয়েডাল না। এবং কার্ল করে দেখা গেছে শূন্য এসেছে, তাহলে আমরা কি লিখবো, অঘূর্ণনশীল। আর অঘূর্ণনশীল মানে হলো সংরক্ষণশীল। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেনে চলে আসো, কোশ্চেন নাম্বার 10। এটাও হচ্ছে 22 সালের যশোর বোর্ডে এসেছিল। এ আর বি দুটি ভেক্টরের স্থানাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ অবস্থান ভেক্টর বের করা সম্ভব। এখন দেখো বলছে উদ্দীপকের ও এ ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করেছে। আচ্ছা, এই বিষয়টা আমি আমার থিওরিতে স্কিপ করেছিলাম। এটাকে বলে দিক কোসাইন। দিক কোসাইন মানে হলো যে কোন একটা ভেক্টর, ধরে নিলাম যে এইটাই হলো আমাদের সেই ও এ ভেক্টর, এই ভেক্টরটি নিশ্চয়ই এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করবে। তাহলে এই ভেক্টরটি এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেটাকে আমরা আলফা ধরি, এবং এই ভেক্টরটি কিন্তু ওয়াই অক্ষের সাথে একটা কোণ তৈরি করে সেটাকে আমরা বেটা ধরি, এবং জেড অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেটাকে গামা ধরি। তাহলে দেখো কোন একটা ভেক্টর ও এ, সেটা এক্স অক্ষের সাথে আলফা কোণ, ওয়াই অক্ষের সাথে বিটা কোণ এবং জেড অক্ষের সাথে গামা কোণ তৈরি করে। তাহলে এই তিনটা কোণকে একত্রিত আকারে দিক কোসাইন বলে। তার মানে কোন একটা ভেক্টরের দিক কোসাইন মানে হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে ওই ভেক্টরটির কোণের মান বের করা। এখানে তোমার কিন্তু তিনটাই চাই নাই, তুমি শুধুমাত্র এক্স অক্ষের সাথে কোণ বের করবে। তো কোণ বের করার জন্য আমরা কিন্তু ডট গুণনের সাহায্য নিই, সেটাই করব জাস্ট, আর কিচ্ছু করব না। অর্থাৎ দেখো এখানে প্রথমে তুমি ওই ভেক্টরের অবস্থান ভেক্টর বের করো, আর এক্স অক্ষের সাথে কোণ বের করতে বলেছে, তাহলে এক্স অক্ষ বরাবর কোন ভেক্টর ধরে নিব, এখানে তো কোনো ভেক্টর দেওয়া নাই, তো এক্স অক্ষ বরাবর ভেক্টরটাকে তুমি ধরে নাও বি ভেক্টর, এবং সেটা কত হবে বলো তো, শুধু আই। এক্স অক্ষের ভেক্টর রাশি যদি বলে সেটা হবে শুধু আই, ওয়াই অক্ষের ভেক্টর রাশি যদি বলে সেটা হবে শুধু জে, এবং জেড অক্ষের ভেক্টর রাশি একক ভেক্টরটা হচ্ছে শুধু কে। বুঝতে পেরেছো? তাহলে যখন এক্স অক্ষ বরাবর বলবে তখন আমরা আই ভেক্টর নিলাম, এবং ওয়ে ভেক্টর তুমি কিন্তু বের করতে সক্ষম হয়েছো স্থানাঙ্ক থেকে। কত হবে দেখে বলো, 1i অর্থাৎ i প্লাস 2j, i প্লাস 2j। এখন তুমি কি এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারবে না? এত দূর ক্লাস করে এসে তুমি যদি বলো যে এই ও আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ এখন তুমি বের করতে পারবে না, তাহলে তোমার ক্লাস করারই দরকার নাই। তুমি এক্ষুনি লিভ নাও, নিয়ে আবার থিওরিগুলো দেখে আসো। অর্থাৎ ডট গুণন করো, এই দুটি ভেক্টরের ডট গুণন করলে কত হয়, খুব সিম্পলি দেখতে পাচ্ছ i সহগ 1 এবং ওয়েতেও i সহগ 1, দ্যাট মিন্স 1। তাহলে ডট গুণফল কত আসলো, 1, এবং দুটার মান বলো কত, বি এর মান আসবে √1, দ্যাট মিন্স 1, এবং ওয়ে ভেক্টরের মান আসবে √5। তাহলে এটা তো মুখে মুখে উত্তর হয়ে যাবে, মুখে মুখে উত্তর হয়ে যাবে। এই যে দেখো, আমরা যদি তোমাকে উত্তরের দিকে নিয়ে যাই, তাহলে দেখো এরকম আসে, cos ইনভার্স a ডট বির মান ছিল 1 এবং বি ভেক্টরের মান ছিল 1, আর একটার মান ছিল নিচে √5। তাহলে এই মানটা তুমি বের করো, দেখো এইটাই হচ্ছে ও এ ভেক্টরটির এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, যেটাকে আমরা আলফা বলতেছি। আমার যদি হিসাবে ভুল যেয়ে থাকে, তুমি হিসাবে ভুল কইরো না, তুমি সঠিক মানটা বসাও, ও এর অবস্থান ভেক্টর বের করো, এক্স অক্ষকে আই ধরো, ডট গুণফল করো, সূত্রে বসিয়ে দাও। অর্থাৎ যেভাবে আমরা কোণ বের করতাম। যদি ওয়াই অক্ষের সাথে বলতো তাহলে তুমি কি করতে, তুমি বি কে তখন আই না ধরে জে ধরতে, আর যদি জেড অক্ষ বরাবর বলতো তখন তুমি বি কে কে ধরতে। দ্যাটস সিম্পল। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেনটা যদি একটু লক্ষ্য করো, এখানে দেখো চট্টগ্রাম বোর্ড 22-এ আসছিল। এই প্রশ্নটাতে প্রথমে দেখো দুইটা চিত্র খেয়াল করো, চিত্র থেকেই তুমি উত্তর পেয়ে যাবে। দেখো এখানে দেখা যাচ্ছে যে এই দিক বরাবর একজন মাঝি 5 কিলোমিটার/আওয়ার বেগে, আর এই দিক বরাবর স্রোত হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার। তো দ্বিতীয় চিত্রে স্রোত সেম আছে, কিন্তু লোকটি এখন 5 কিলোমিটার/আওয়ার বেগে সম্ভবত সোজা রওনা দিয়েছে। এটা আমরা কোশ্চেন পড়লে বুঝতে পারবো। দেখো কোশ্চেনে বলছে, এখান থেকে পড়া শুরু করো, ডি এর ভ্যালু দেওয়া
দেওয়া আছে 2.2 কিলোমিটার। নদীতে স্রোতের বেগ 3, যেটা উপরে আমরা দেখতে পেরেছি। প্রথম সাঁতারু 5 কিলোমিটার পার আওয়ার বেগে এবং দ্বিতীয় সাঁতারু 2 নাম্বার চিত্র অনুযায়ী, তোমরা চিত্র দেখে তোমাকে বুঝতে হবে। দেখো চিত্র দেখে কি বুঝতেছে, দুইটা তীর চিহ্ন দেওয়া আছে এইদিকে আর এইদিকে, তো বেগটা কোথায় লেখা, যে এই দিকের বরাবর লেখা, অর্থাৎ সোজাসুজি রওনা দিয়েছে। আর এ নাম্বার চিত্রে সে আলফা কোণে অর্থাৎ 120 ডিগ্রি কোণে রওনা দিয়েছে। তাহলে কোন ধরনের কোশ্চেন হতে পারে, কার কম সময় লাগবে? তো সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কার কম সময় লাগবে, কারণ বেগ তো সেম। বেগের মান যদি সেম হয় তাহলে যে 90 ডিগ্রিতে দিবে তারই কম সময় লাগবে। তো এখানে দেখো বলেছে সাঁতার প্রতিযোগিতার ফলাফল, তো ফলাফল কিভাবে বের করবে, জাস্ট টাইম বের করবে। এটা তো এর আগে আমরা সিমিলার দুইটা অঙ্ক করে আসছি, এই জন্য এটা আমি আর করাবো না। এবং গতে দেখো বলেছিল প্রথম সাঁতারুর লব্ধি বেগ, তো অনেকগুলা নিয়মে প্রথম সাঁতারুর লব্ধি বেগ বের করা যাবে। তার মধ্যে তুমি সব থেকে সরল সোজা যে নিয়মটা সেটাই বসাও। আর কিভাবে বের করে, আর সমান সমান রুট ওভার, দেখো এখানে যে বেগের মান দেওয়া আছে, একটা হলো 3, একটা হলো 5 এবং মধ্যবর্তী কোণ আলফা 120 ডিগ্রি, সবই দিয়ে দেওয়া আছে। তুমি খালি ফর্মুলাতে বসাবে, আর কোনো কাজ নাই। তাহলে এই সূত্র দিয়ে তুমি করতে পারো, যদিও অন্যান্য ফর্মুলা দিয়ে করা যায়। এই চিত্রের ক্ষেত্রে তুমি থিওরি দেখলে বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার 12, এটাও দেখো চট্টগ্রাম বোর্ড 22-এ আসছিল। এখানে দেখো F1 একটা ভেক্টর যার মান 12 এবং F2 আরেকটি ভেক্টর যার মান হলো 8। দেখো বলছে বল দুইটির লব্ধি এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে, যে কোণে ক্রিয়াশীল তা বের করো। তাহলে বলো তো F1 আর F2 লব্ধি অবশ্যই এই দিক দিয়ে যাবে, তাহলে সেটার তুমি কি বের করতে পারো, অবশ্যই তাদের লব্ধির মান বের করতে পারো। কিন্তু মানের প্রয়োজন নাই, তুমি জাস্ট দিক বের করো, অর্থাৎ তুমি এই দিকটা বের করো। তাহলে তার থিটা সমান কি হবে, tan ইনভার্স যার সাথে বের করতেছো। তো এখানে আমি চিত্র অনুসারে কার সাথে বের করতেছি, F2 এর সাথে বের করতেছি। তাহলে উপরে নিব কত, F1 ডিভাইডেড বাই F2 অর্থাৎ 8 প্লাস F1, এবং এখানে আলফা বসবে, সাইন আলফা, এটা তো 90 ডিগ্রি আছে, আর এখানেও cos 90 ডিগ্রি। সো এটা করলে তুমি কি পেয়ে যাবে, এই কোণটা পেয়ে যাবে না? এখন দেখো তোমাকে কি এইটা বের করতে বলেছে, তোমাকে বলেছে এই লব্ধিটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করেছে। তো তুমি এখানে তো একটা উত্তর পাবে, এটা সমাধান করার পরে তুমি নিশ্চয়ই এই জায়গা থেকে একটা উত্তর পাবে। তো এবার তুমি কি করবে, এই যে এক্স অক্ষের সাথে কোণ যখন বের করতে বলেছে তখন তুমি কি করবে বলো তো, এই যে 30 ডিগ্রি আছে, এই 30 ডিগ্রিটা তুমি যে থিটা পেয়েছিলা সেই থিটার সাথে কি করে দিবে, যোগ করে দিবে। অর্থাৎ তুমি ওই থিটার ভ্যালুটা পাবে হলো 36.59 ডিগ্রি। এই 36.59 ডিগ্রিটা তুমি এই 30-এর সাথে যোগ করে দিবে। এখন এইখানে কি করেছে, এই সমাধানে মূলত এই যে লব্ধিটা যায়, এই লব্ধিটার সাথে ওরা F1 এর মধ্যবর্তী কোণ বের করেছে, সেটা আসছে হলো 23.41 ডিগ্রি। তাহলে এক্স অক্ষের সাথে কত হবে, 90 মাইনাস 23.41 ডিগ্রি। বুঝতে পেরেছো, দুইটার একটা করলেই হবে, কোনোটাই ভুল নয়। এরপরে দেখো ঘতে বলছে বল দুইটির লব্ধির আনুভূমিক উপাংশ, অর্থাৎ লব্ধির তো একটা মান আসবে, এই মানটা আগে বের করো এবং এক্স অক্ষের সাথে কোণ কিন্তু তুমি একটু আগেই বের করেছো 66.59। তাহলে প্রথমে তুমি লব্ধিটা বের করো, সেই লব্ধিটার মান আসছে দেখো √304 নিউটন। তাহলে এক্স অক্ষ বরাবর কত হবে, আমরা তো বিভাজন জানি যে মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে যার সাথে থিটা থাকে সেদিক বরাবর কজ হবে, অর্থাৎ √304 ইন্টু কজ যত ডিগ্রি এখানে পেয়েছিলাম 66.59 ডিগ্রি, সেইটা করে দিলেই কিন্তু আনুভূমিক উপাংশের মান বের হয়ে যাবে। এরপরে দেখো আরেকটা জিনিস বলেছিল, এখানে আনুভূমিক উপাংশ এবং উল্লম্ব উপাংশের মধ্যে তুলনা করতে বলেছে। তাহলে উল্লম্ব উপাংশ নিশ্চয়ই বুঝতেছো যে √304 এর সাথে সাইন দিলে উল্লম্ব উপাংশ বের হবে। তো এখানে দেখো আনুভূমিক উপাংশ আসছে হলো 6.93 এবং উল্লম্ব উপাংশ আসছে হলো 16 নিউটন। তাহলে অবশ্যই উল্লম্ব উপাংশটা বেশি। পরবর্তী কোশ্চেন নাম্বার 13, দেখো দুইটা অবস্থান ভেক্টর দেওয়া আছে, বলছে যে OPQ এর ক্ষেত্রফল বের করো। এখন তুমি বলবে এটা আবার কিভাবে করব, দেখো OPQ বলতে এখানে কি বোঝাচ্ছে, OPQ একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, আমরা যদি এভাবে যোগ করি তাহলে OPQ কি হয়, একটা ত্রিভুজ তৈরি হয়। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবে, তুমি প্রথমে OP ভেক্টর বের করো, বলবা যে OP ভেক্টর কিভাবে বের করব, OP ভেক্টরটা এখানে কি অবস্থান ভেক্টর, অর্থাৎ OP বের করো OQ বের করো। তাহলে এই দুটো কি সন্নিহিত বাহু না, তাহলে সন্নিহিত বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, এই যে সন্নিহিত বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ,
গুণিত দুইটি সন্নিহিত বাহুর ক্রস গুণফলের মান এই সূত্রে বসিয়ে দাও। অর্থাৎ ওপি ও কিউকে ক্রস গুণফল করো, করে মান বের করে তাকে হাফ দিয়ে গুণ করে দাও, উত্তর হয়ে যাবে। এরপরে দেখো বলছে যে পি প্লাস কিউ, অর্থাৎ তুমি যে ওপি আর ও কিউ পেয়েছো তাদের এখন কি করবে, যোগ করবে, করলে তুমি পি প্লাস কিউ পেয়ে যাবে। এই যে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ, পরে তুমি পি মাইনাস কিউ বের করো। বলছে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ এই ভেক্টর দ্বয় ওয়াই অক্ষের সাথে সমান সমান কোণ তৈরি করে কিনা, অর্থাৎ দেখো তো দিক কোসাইন কিনা। তার মানে আমি ধরে নিলাম যে এই আমার এখানে হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলাম। এখন ধরো যে এইটা হচ্ছে আমার পি প্লাস কিউ আর এইটা হচ্ছে আমার পি মাইনাস কিউ। তাহলে পি প্লাস কিউ আগে তুমি বের করো, কত আসে, একটা নতুন ভেক্টর রাশি আসবে, এবং পি মাইনাস কিউ একটা ভেক্টর রাশি আসবে। তাহলে এই রাশিটা ওয়াই অক্ষের সাথে যে কোণ করে সেটাকে কি বলে, বিটা বলে, এবং এই রাশিটাও যেটা কোণ করে সেটাও বিটা বলে, কিন্তু এটাকে বিটা প্রাইম ধরে নাও। তাহলে কিভাবে বের করবে বলো তো? তো আলাদা আলাদা ভাবে করো। অর্থাৎ প্রথমে তুমি পি প্লাস কিউ এর সাথে, অর্থাৎ এই যে পি প্লাস কিউ এর সাথে কি করো, ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ বের করো। তাহলে ওয়াই অক্ষ বরাবর কি ধরবে, জে ধরবে। তাহলে এইটা হচ্ছে তোমার এখন বি ভেক্টর, বি ভেক্টর, আর পি প্লাস কিউ যেটা পেয়েছো এটা হলো এ ভেক্টর। তাহলে এই এ আর বি কি করবে, ডট গুণনের সাহায্য নিয়ে তাদের মধ্যবর্তী কোণ বের করবে, তাহলে এই ওয়াই অক্ষের কোণ চলে আসবে। আর যখন মাইনাসের জন্য বের করতে বলবে, অর্থাৎ এই পাশেরটার জন্য বের করবে, তখন শুধুমাত্র প্লাসের জায়গায় মাইনাস দিবে, মাইনাস দিয়ে ডট গুণনের সাহায্যে কোণ বের করবে, তাহলেই দুইটা কোণ চলে আসবে দিক কোসাইন। তো দেখো একটা আসছে 55 ডিগ্রি আর একটা আসছে 35 ডিগ্রি, অর্থাৎ যোগফলটা করছে 55 ডিগ্রি আর বিয়োগফলটা করছে 35 ডিগ্রি ওয়াই অক্ষের সাথে। তাহলে সমান সমান কোণ কি হলো, নিশ্চয়ই হলো না। এর পরের যে কোশ্চেনগুলো আছে এইগুলা মোটামুটি উপরের গুলার মতোই সিমিলার, অর্থাৎ 2022 সালের যে কোশ্চেনগুলো আসছিল সেগুলো আমরা মোটামুটি অ্যানালাইসিস করে ফেলেছি। এখানে আরো কিছু কোশ্চেন দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। এখানে দেখো নদী নৌকার অঙ্ক দেওয়া আছে, এবি, অর্থাৎ এক্ষেত্রে প্রস্থ চেয়েছে। এখন প্রস্থ কেন চেয়েছে বলো তো? তাহলে নিশ্চয়ই এমন কিছু মান বলে দিছে যেটার সাহায্যে তুমি প্রস্থ বের করতে পারবে। তো এটা দেখো, তোমাকে একটু চিত্রটা বুঝতে হবে। এখানে চিত্র দেখো, বলছে যে আসলে বিডির মান দিয়ে দেওয়া আছে, তোমাকে এই এডির মান বের করতে হবে, এবির মান বের করতে হবে। এবি হলো প্রস্থ, তাহলে এবি যদি বের করতে হয় তোমাকে প্রথমত কি এই কোণটার প্রয়োজন, এই যে দেখো এই কোণগুলা প্রয়োজন। অর্থাৎ আমি একটু সিম্পল করি, ধরে নিলাম যে আমি এইটা বের করব, আর এই মানটা আমার জানা আছে। তাহলে একটা মান জানা থাকলেই হবে না, সাথে সাথে আর একটা কোণ জানা থাকতে হবে, এই কোণটা জানা থাকতে হবে, তাহলে আমরা এইটার মান বের করতে পারবো। তাহলে এইটা জানা আছে, এখন কোণটা বের করতে হবে। এখন কোশ্চেন করবা কোণটা কিভাবে বের করব। তো দেখো এখানে কিন্তু এমন কিছু মান বলে দেওয়া আছে যেটার সাহায্যে তুমি কোণ বের করতে পারবে। কিভাবে পারবে দেখো, বলা আছে লোকটি এসি বরাবর রওনা দিয়েছে। এসি বরাবর রওনা দিয়ে সে কোন দিক বরাবর পৌঁছাইছে, সে কিন্তু এসি বরাবর পৌঁছায় নাই, সে কিন্তু ডি বরাবর পৌঁছাইছে। অর্থাৎ তুমি প্রথমত এই কাজটা করো, সেটা হলো এই যে এসি বরাবর, এই যে এসি বরাবর যে মানটা আছে আর এই দিক বরাবর যে মানটা আছে তাদের লব্ধিটা বের করো। এই লব্ধিটাই কিন্তু সোজাসুজি ডি বিন্দুতে পৌঁছাচ্ছে। আর এই যে সোজাসুজি হলো প্রস্থ, আর এই মানটা দিয়ে দেওয়া আছে, অর্থাৎ বিডি দিয়ে দেওয়া আছে, তোমাকে এবি বের করতে হবে। তাহলে দেখো এই যে ভি আর এই যে ইউ, এদের যে লব্ধি আসবে সেটাই হচ্ছে এই দিক বরাবর আসবে। তাহলে তুমি প্রথমে লব্ধির ডিরেকশন বের করো, থিটা। কোন সূত্র দিয়ে করবে? থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তো কথার কথা এইটা আসলো 60 ডিগ্রি। তো এইটা যদি 60 আসে তখন এইটা কত আসবে? 30 আসবে। তখন এই কোণটা তুমি যদি জেনে যাও, এই কোণটা যদি জেনে যাও যে 30 ডিগ্রি, তাহলে দেখো একটা বাহু জানা, একটা কোণ জানা, তাহলে তুমি আরেকটা বাহু বের করতে পারবে। কিভাবে? আবার সিম্পলি চলে আসো, সে আগের চিত্রে চলে আসো। দেখো আমরা একটা বাহু জানি এবং একটা কোণ জেনে গিয়েছি। তাহলে কোণ জানা, এই কোণের জন্য এটা হবে লম্ব, এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ। তাহলে তুমি বের করবে কিসের মান? ভূমির মান। তাহলে ভূমির সাথে জড়িত কি? ট্যান থিটা। ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে তুমি তখন যে থিটাটা পাচ্ছ
সেই থিটা যদি 30 পাও তাহলে 30 দিবে, tan থিটা সমান সমান লম্ব অর্থাৎ যে বিডির মান লম্বর মান এই যে এখানে দেওয়া আছে ডিভাইডেড বাই ভূমি, লম্ব বসাই দিবে বাই ভূমি, এই ভূমিটাই হচ্ছে তোমার নদীর প্রস্থ। বুঝতে পেরেছো? আর যদি চিত্রে দেখানো সমাধানটি বুঝতে পারো তাহলে এটাও করতে পারো। পরের কোশ্চেনে দেখো বলছে এসি বরাবর নৌকা চালানো শুরু করলে অপর পারে পৌঁছাতে যে সময় লাগে একই বেগে যদি সে এবি বরাবর রওনা দেয় তাহলে কম লাগবে না বেশি লাগবে? এই কোশ্চেনটা আমরা অনেকবার করেছি। যদি সোজাসুজি রওনা দেয় একই বেগে তাহলে অবশ্যই তখন কম লাগবে। তখন কি সূত্র হবে? জাস্ট যে প্রস্থটা তুমি একটু আগে পেয়েছিলা সেই প্রস্থ ডিভাইডেড বাই ভি সাইন 90 যদি সোজাসুজি রওনা দেয়। আর যদি বাঁকা রওনা দেয় এসি বরাবর তখন হবে ডি বাই সাইন আলফা। এই আলফা তখন এখানে বলে দেওয়া আছে 110 ডিগ্রি, এই কোণটা ইউজ করতে হবে। তো এখানে দেখো তুমি যদি ডি এর মান নাও জানো, কথার কথা তুমি এই অঙ্কটার গ করতে পারো নাই কোনোভাবে, তাহলেও কিন্তু করতে পারবে। এটাকে T1 নাম দিবে এবং পরেরটাকে T2 নাম দিবে। জাস্ট কম্পারিজন করবে বা ভাগ করবে, একটাকে আর একটা দিয়ে ভাগ করলে ডি গুলা কেটে যাবে, ভি কেটে যাবে, শুধু সাইনের অনুপাত থাকবে। তখন তুমি দেখে বলতে পারবে যে কোন মানটি কম বা কোন মানটি বেশি আসবে। সো আশা করি তুমি গ এবং ঘ এক্ষেত্রে দুইটাই করতে পারবে। এরপরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু দেখে নাও, আশা করি তুমি এগুলো এখন নিজেই করতে পারবে। দেখো এখানে একটা কোশ্চেন আছে সমকোণী ত্রিভুজ গঠন করতে পারবে কিনা, পি কিউ আর। তাহলে পি কিউ আর দেখো তো কোনটা, আমি একটু চিত্রে দেখাচ্ছি। দেখো পি কিউ আর সমকোণী ত্রিভুজ গঠন করতে পারবে কিনা। তাহলে তুমি জাস্ট কি করবে বলো তো, মান বের করবে। অর্থাৎ তুমি পি কিউ ভেক্টরের মান বের করবে। এখন বলবে যে পি কিউ ভেক্টরের মান কিভাবে বের করব, পি কিউ ভেক্টরই তো জানি না। পি কিউ ভেক্টর মানে হচ্ছে ও কিউ মাইনাস ওপি। ও কিউ ওপি কোথায় পাবে? ওই যে অবস্থান ভেক্টর দেওয়া আছে ওইগুলা থেকে ও কিউ ভেক্টর বের করো, ওপি ভেক্টর বের করো, বিয়োগ করে দাও, তাইলে তুমি পি কিউ পেয়ে যাবে। একইভাবে তুমি যদি কিউ আর ভেক্টর বের করতে চাও তাহলে ও আর ভেক্টর থেকে ও কিউ ভেক্টর মাইনাস করবে। এইভাবে প্রত্যেকটা ভেক্টর বের করবে। বের করার পরে তাদের মান বের করবে। অর্থাৎ এই যে মানগুলা দেওয়া আছে, এই মানগুলা, এই বিন্দুগুলা দেওয়া আছে, বিন্দুর সাহায্যে তুমি এই প্রত্যেকটা বাহুর রাশি বের করে ফেললে, অবস্থান ভেক্টর বের করে ফেললে, এরপরে তুমি কি করবে, প্রত্যেকটার মান বের করবে রুট করার মাধ্যমে। তো ধরো একটা আসছে 5, একটা আসছে 12, একটা আসছে 13। তাহলে বলো তো এটা দ্বারা সমকোণী ত্রিভুজ হবে কিনা? হবে। কেন বলো তো? কারণ 13 স্কোয়ার সমান সমান 12 স্কোয়ার যোগ 5 স্কোয়ার হয়। আর যদি এরকম কোনো শর্ত না মিলে তাহলে বলবে যে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব না। এবং দেখো গতে বলেছিল আলফার মান বের করো। আলফা কি বলতো? আলফা হলো এই যে ওপি আর ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে তুমি ওপি ভেক্টর তো একটু আগেই বের করতে পেরেছো, বা গ যেহেতু আগে করতে হবে। ওপি ভেক্টর হচ্ছে জাস্ট অবস্থান ভেক্টর, যে বিন্দুগুলো দেওয়া আছে সেই বিন্দুগুলোর সাহায্যে, এই যে পি বিন্দু দেওয়া আছে এই পি বিন্দুর সাহায্যে অবস্থান ভেক্টর, কি বিন্দুর সাহায্যে অবস্থান ভেক্টর বের করলে, তার মানে তুমি ওপি এবং ও কিউ কিন্তু পেয়ে গেছো। এখন বলো তো তাহলে ওপি আর ও কিউ এর মধ্যবর্তী কোণ আলফা হলে সেই আলফা কত হবে? নিশ্চয়ই ডট গুণনের নিয়ম, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে গেলে ডট গুণনের সাহায্যে করতে হয়, সেই নিয়ম দিয়ে তুমি করতে পারবে। তো এই ছিল আমাদের 22 সালের সকল বোর্ডের কোশ্চেনের সমাধান। নেক্সট ক্লাসে আমরা 21 সালের কিছু কোশ্চেন এবং অন্যান্য সালের কিছু কোশ্চেন সমাধান করার চেষ্টা করব।